বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 18 জুলাই, রোজ শুক্রবার, পবিত্র জুমার দিন। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আপনাদের অনুরোধের 10টি স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব। যে স্টকগুলো আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে জানতে চেয়েছেন, আমার গ্রুপে জানতে চেয়েছেন, আমরা দেখেছি আমার ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশনে। তো সবকিছু মিলে সেখান থেকে আমরা 10টি স্টক নিয়ে আজকে কথা বলবো এবং বাকি যে স্টকগুলো থাকবে সেগুলো আমরা আগামীকালকে আলোচনা করবো। এবং একই সঙ্গে অনেকেই ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপেও আমার কাছে তথ্য নিয়েছেন যে স্টকগুলোর কী অবস্থা। তো সবকিছু মিলিয়ে অনেক স্টক ছিল আমার কাছে জানার, আপনারা আমার কাছে জানতে চেয়েছেন। তো সেখান থেকেই মূলত আমি আপনাদেরকে যতটুকু সম্ভব তথ্য দিয়ে সহায়তা করেছি। আশা করি আপনারা সকলেই আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন। এবং যারা প্রথমবারের মতো আমার চ্যানেলে নতুন আমাকে শুনছেন, তাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ এবং আমার গ্রুপ মেম্বাররা গ্রুপে লিখে জানাবেন, এবং কমেন্ট সেকশনে যারা কমেন্টস করেন তারা কমেন্টসে লিখে জানাবেন, আমি সেটি নিয়ে অবশ্যই কথা বলবো। এবং আমার চ্যানেলটি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব সাবস্ক্রাইব করার জন্য। প্রথমে আমরা যে স্টকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বেস্ট হোল্ডিং। বেস্ট হোল্ডিং, দেখেন এটি বেশ কিছুদিন ধরেই একটা জায়গাতে আমরা অবস্থান করতে দেখছি, এবং সেই জায়গাটা ছিল 14 টাকা 50 পয়সা, এবং এই জায়গাটা ছিল তার ইয়ারলি লো। এবং এই লো থেকে সে বের হয়ে আপাতত 16 টাকা 90 পয়সায় অবস্থান করছে। এবং এই অবস্থানটা আপনারা দেখেছেন যে গত দিন স্টকটি প্রাইস অ্যাকশন করার চেষ্টা করেছে এবং ভলিউমটাও গেইন করছে। এখানে যে ভলিউমটা সে করেছে সেটা কিন্তু একেবারে আনইউজুয়াল ভলিউম, এবং এই জায়গা থেকে স্টকটির মুভমেন্টে যাওয়ার জন্য বেশ ভালো একটা অপরচুনিটি রয়েছে। এবং এইখানে স্টকটি গত দিনেও আমরা দেখেছি 50 পয়সা প্রাইস অ্যাকশন করেছিল, এবং আজকেও সে 80 পয়সা করেছে, এবং একই সঙ্গে হাইও করেছিল 17 টাকা 40 পয়সা। যদি সে ক্লোজটা দিতে পারতো 17 টাকা 40 পয়সা বা 17 টাকা 30 পয়সা, তাহলে স্টকটির জন্য খুবই ভালো একটা সুযোগ তৈরি হতো। তো আগামী দিনে এই 17 টাকা 30 পয়সা 20 পয়সা এই জায়গাতে আবারও প্রফিট টেকিং হবে যারা এই দিনে বিক্রি করতে পারেনি। বাট স্টকটি ভলিউমটা ধরে রেখেছে। এই ভলিউমটা আস্তে আস্তে যদি সে বৃদ্ধি করতো তাহলে স্টকটির জন্য ভালো হতো। আরএসআই অলরেডি 69 অবস্থান করছে, অর্থাৎ 70-এর কাছাকাছি। মার্কেটের কারেকশন জোন এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি। খুব বড় ছোট ছোট দু একটি কারেকশন হচ্ছে, বাট স্টকগুলোর কিছু কিছু স্টকের প্রাইস অ্যাকশন অব্যাহত রয়েছে। তো বেস্ট হোল্ডিং এর ক্ষেত্রে আমি বলবো যে 17 টাকার বাধা না, অবশ্যই এই জায়গা থেকে যদি সে উত্তোলিত হতে পারে বা এখান থেকে যদি সে প্রাইস অ্যাকশনটা করে, তাহলে 18 টাকার এই জায়গাটাতে স্টকটি চলে যাবে। এবং এই জায়গাতে স্টকটি হিউজ সেল প্রেশার পড়বে, এবং এইখান থেকে আবারও কারেকশন জোনে আসবে, এবং পরবর্তীতে কারেকশন জোন শেষ করে আবারও স্টকটি মুভমেন্টে ফিরে আসবে। তো যাদের কাছে রয়েছে অবশ্যই অপেক্ষা করবেন, এবং প্রফিট থাকলে প্রফিট টেক করবেন। 18 টাকা 20 পয়সা, 18 টাকা 10 পয়সা এই জায়গাটি স্টকটির জন্য খুব ইম্পর্টেন্ট, এবং এটাকে যদি সে সাকসেসফুলি ব্রেকআউট করতে পারে তাহলে স্টকটি আমরা কিন্তু একটা ভালো মুভমেন্টে দেখতে পাবো। এবং সেক্ষেত্রে যদি আমি বলি 19 টাকা থেকে 20 টাকা 50 পয়সা, ইভেন 22 টাকা 60 পয়সা এই জায়গাতে স্টকটি কিন্তু চলে যাবে। তো এই হচ্ছে মূলত বেস্ট হোল্ডিং নিয়ে আপনাদের যে জিজ্ঞাসা সেটি আমরা জানানোর চেষ্টা করছি। এরপরেও আরেকটি স্টক যেটি নিয়ে হিউজ পরিমাণে আপনারা আমাকে বলেছেন বলতে, সেটি হচ্ছে বি থেচারি। বি থেচারির যে বিষয়টি সেটি আপনারাও জানেন। আমার বি থেচারি অনেকটা ওপেন আইটেম ছিল, তো যখন প্রাইস অ্যাকশন হয়েছে অনেকে প্রফিট টেকিং করেছেন, এবং এই জায়গাটা যখন ডাউন ট্রেন্ড এসেছে বি থেচারি, তখন কিন্তু আমরা আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে বুঝিয়েছি যে বি থেচারিতে এই মুহূর্তে এন্ট্রি না নিয়ে সাইড লাইনে থাকার। তো তারপরে অনেকেই গিয়েছিলেন, অনেকেই সাইড লাইনে গিয়ে আবার অল্প দামে এসেছিলেন। 40 টাকা 10 পয়সা, 45 টাকা 80 পয়সা এই লেভেলে এসেছিলেন অনেকেই, আবার 48-এ 49-এ 51-তে এই লেভেলে আপনারা প্রফিটও টেক করছেন। অনেকেই প্রফিট টেক করেছেন, আমার গ্রুপ মেম্বার অনেকেই করেছেন। তো এই জায়গাটা আমি বারবারই আপনাদেরকে বলেছিলাম যে এই যে বাধাগুলো, অর্থাৎ 61-63 এই বাধাগুলোটাকে স্টকটির আপাতত ব্রেকআউট করতে হবে, এবং স্বাভাবিকভাবে আমরা 54 টাকার উপরে যদি স্টকটি দেখতে পাই তাহলে স্টকটি মুভমেন্টে আসবে। তো এখন পর্যন্ত যেহেতু ভলিউমটা ধরে রেখেছে, বাট হিস্টোগ্রামের পার্টটি কিন্তু ধূসর এবং ছোট হয়ে এসেছে। তো এই জায়গাটাতে স্টকটির আমার অবজারভেশন যেটি আপনাদেরকে জানানো সেটি হচ্ছে স্টকটি কারেকশন জোনে কিন্তু
চলে আসবে এবং সেক্ষেত্রে 46 টাকা 80 পয়সা থেকে আমরা 45 টাকা 60 পয়সা এই জায়গা থেকে স্টকটিকে দেখব। এই জায়গাটায় যদি কেউ এন্ট্রি নিতে চান তাহলে প্রফিট টেকিংটা খুব দ্রুত হবে, সহজ হবে। আর যদি স্টকটি আপনারা বেশি হাইয়ে বাই করে ফেলেন তাহলে একটু সময় লাগবে। তো স্টকটি ভলিউম যেহেতু রয়েছে, মার্কেট পজিটিভ রুল অব্যাহত থাকলে অবশ্যই আমরা 20 তারিখে ভালো দেখব এবং ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের বেশ কিছু স্টক কিন্তু পারফর্ম করছে, তার মধ্যে 20 তারিখ আছে। আচ্ছা, এরপর আমরা অ্যাপেক্স ফুড নিয়ে দেখি। অ্যাপেক্স ফুডের পাবলিক হোল্ডিং খুবই কম এবং খুব পছন্দের একটি শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের। আপনারা জানেন কিনা জানি না, বা হয়তো অনেকেই জানেন যে অ্যাপেক্স ফুড অনেক পছন্দের একটা শেয়ার এবং এই স্টকগুলো যখন প্রাইস অ্যাকশন করে তখন কিন্তু হিউজ পরিমাণে প্রফিট টেকিং এর সুযোগ করে দেয়। যে দেখতেই পাচ্ছেন এই জায়গাটাতে, অর্থাৎ 168 থেকে 168 যখন সে করলো তখন কিন্তু সে 52 সপ্তাহের লো করলো। তো এই যে মার্কেটের বোঝা বা মার্কেট বুঝতে পারা, এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনি যখন দেখলেন যে স্টকটি বছরের সব থেকে বড় ডাউন ট্রেন্ডে চলে গেল বা লো করে ফেললো, এই জায়গাটা কিন্তু 50% এন্ট্রি নেওয়ার একটি জোন থাকে এবং এই জোনটা যদি সে ভেঙে ফেলে তাহলে আর আবার সমন্বয় করার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে যে সে কোথায় যে আপনার করে এই জায়গাটা ধরে, অর্থাৎ এখান থেকে সে মুভমেন্টে আসে, সেই জায়গাটা আবার একটা এন্ট্রি নিতে হয়। তখন যেটা হয় যে উপরে বেশি দামে বাই করা এবং একদম লাস্টে মুভমেন্টের সময় এন্ট্রি নেওয়া, তখন সেটা অ্যাডজাস্টমেন্ট হয়ে যায় এবং তখনই সাথে সাথে আপনি 2-3 কার্য দিবসের মধ্যে কিন্তু প্রফিট না আসলেও আপনার আসল দামে সেখান থেকে বের হয়ে আসার সুযোগ থাকে। তো এই অ্যাপেক্স ফুডের ক্ষেত্রে সেটি হয়েছে। অ্যাপেক্স ফুড কিন্তু দেখেন 168 করার পরে একেবারে 200 রিসেন্ট যেটি সে করেছে 230-এর যে হাইটি করেছে 233 টাকা 50 পয়সা, এই জায়গাটা দেখেন হিউজ পরিমাণে একটা প্রফিট টেকিং শুরু করে। এই জায়গাটাতেও কিন্তু সে খুব বেশি কারেকশন জোনে আসবে এমন কিন্তু না, কারণ তার পাবলিক হোল্ডিং খুবই কম, মাত্র 24 লক্ষ শেয়ার। এইখানটাতে আমরা স্টকটি হয়তো এই জায়গাটাতে কারেকশন জোনটা দেখবো, এই যে মাথাগুলো এই জায়গাতেগুলো, অর্থাৎ 215 220 এই লেভেলেই কিন্তু কারেকশন দেখবো, খুব বেশি কারেকশন কিন্তু দেখবো না, কারণ এইখানটাতেও সে আরেকটা মুভমেন্টে যাবে। কি ধরনের মুভমেন্টে যাবে আপনাদেরকে আবারও বলি, যদি সে 210 টাকা 15 টাকা এই জায়গাটাতে আসে তাহলে সে আবারও 230-এ একটা মুভমেন্টে যাবে, প্রাইস অ্যাকশন করবে এবং তারপরে সে আসবে একটা বড়সড় মুভমেন্টের আরএসআই কারেকশনের জন্য। তো এখন পর্যন্ত স্টকটি আমি মনে করি যে 215 টাকার আশেপাশে যদি কেউ বাই করতে চান করতে পারেন। 215 218 এই লেভেলে বাই করলে আপনার একটা প্রাইস প্রফিট টেকিং এর জন্য থাকবে। আচ্ছা, এরপরে আমরা ড্যাফোডিল নিয়ে কথা বলবো। আমার ড্যাফোডিল কম্পিউটার আমরা অনেক পূর্বে আলোচনা করেছিলাম, সেই ড্যাফোডিলের কি অবস্থা। ড্যাফোডিল এখানে ডাউন ট্রেন্ড করেছে অলরেডি। আইটি সেক্টরের ভালো একটি স্টক, খুব চমৎকার। আমরা ড্যাফোডিল কম্পিউটার নিয়ে আগেও কথা বলেছিলাম। তো এইখানে ড্যাফোডিল কম্পিউটার যেটা সবসময় করে যে সে হঠাৎ করে প্রাইস অ্যাকশন করে। হ্যাঁ, আপনি দেখেন হঠাৎ করে হল্টেড হয়ে গেল, পরের দিন আবার 40 পয়সা, তারপরে 52 টাকা 50 পয়সা এবং আবারও 40 পয়সা, বাট এখানে ক্যান্ডেলটি ভালো আসেনি। এই জায়গাটাতে স্টকটি এই লেভেলে, অর্থাৎ 57 টাকা থেকে 55 টাকার এই লেভেলে একটা আবারও সে কারেকশন জোনে আসবে। স্টকের বারটি যেহেতু ধূসর হয়ে গিয়েছে, ভলিউমটাও কমে গিয়েছে, সেক্ষেত্রে অবশ্যই এন্ট্রি ক্ষেত্রে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। আর মুভমেন্টের ক্ষেত্রে অবশ্যই এই যে বাধা টাধাগুলো আছে, ছোট ছোট বাধা 60 62 64 এই জায়গাগুলোতে তাকে সাকসেসফুল ব্রেকআউট করতে হবে। যখনই ব্রেকআউট করবে তখন এটি 72 টাকা থেকে 70 টাকা এই লেভেলে চলে আসবে। আচ্ছা, এরপরে আমরা আরডি ফুড নিয়ে একটু কথা বলি আপনাদের সাথে। আরডি ফুড নিয়ে আমি রেগুলারই কথা বলছি, তারপরে হয়তো অনেকে ভিডিও দেখেন না, না দেখেই কমেন্টস সেকশনে লিখে ফেলেন যে ভাই আরডি ফুড নিয়ে একটু কথা বলুন, বাট এটা নিয়ে আমি কিন্তু কথা বললাম, বাট আপনারা কোনো করলেন না, সেটা হলো না। আরডি ফুডের 26 টাকা 50 পয়সার উপরে ক্লোজ দিতে বলেছিলাম এবং সেখান থেকে ব্রেকআউট করলে 28 টাকা এই লেভেলে স্টকটি যাবে। এখন পর্যন্ত স্টকটি বাই সিগন্যাল রয়েছে, খুব ভালো অবস্থান রয়েছে, অর্থাৎ আরডি ফুড নিয়ে কোনো টেনশনের কারণ আমি দেখছি না। যদিও সে গত দিনের হাইয়ের উপরে ক্লোজ করেছে, 10 পয়সা ক্লোজ করেই স্বাভাবিকভাবে আপ ট্রেন্ডে যাওয়ার ইঙ্গিত দিয়েছে। তো এই আপ ট্রেন্ডটা কিন্তু এর আগে আমরা 24 টাকা 40 পয়সা এই জায়গাতে দেখেছিলাম। দেখেন আগামী দিনে যদি 24 টাকা 70 পয়সার এই ব্যারিয়ারটা যদি ভাঙতে পারে বা উপরে ক্লোজ করতে পারে, তাহলে কিন্তু 26 টাকার যে কথাটি বলছিলাম
এখান থেকে 28 টাকা আমরা আশেপাশে আর্টিফ্যাক্টে দেখতে পাবো। আচ্ছা, এরপরে আমরা সোনারগাঁও টেক্সটাইল, আমরা সোনারগাঁও টেক্সটাইল নিয়ে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করছি। সোনারগাঁও দেখেন, এখানে সোনারগাঁওয়ের ব্যাপার যেটি হয়েছে যে সে ভালো প্রাইস অ্যাকশন করেছে। গেম যেটি হয়েছে টেক্সটাইলের, সেটি এই যে অপ্রতিরোধ্য একটা গেম, সেই অপ্রতিরোধ্য গেমটা 35-52 টাকায় যেতে আমি কারেকশন দিয়ে দিয়ে আবার ওইখানে একটা সাইডওয়েজ মুভমেন্টে রয়েছে। এখানে সোনারগাঁও টেক্সটাইল একটু সাপোর্ট নিবে ভাই, যাদের রয়েছে তাদেরকে বলি 34 টাকা 60 পয়সা এই জায়গাতে স্টকটি আসার সম্ভাবনা রয়েছে। স্টকটিতে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেল সিগন্যাল রয়েছে এবং খুব দ্রুত এটি সেল সিগন্যাল আরও শক্তিশালী সেল সিগন্যাল নিবে। তো সেক্ষেত্রে 35 টাকা 60 পয়সা 34 টাকা 60 পয়সা এই জায়গাটাতে আপনাদের এন্ট্রি নিলে ভালো হবে এবং সেটা ভেঙে ফেলে তাহলে আপনাদের আমি বলবো যে আরও নিচে অপেক্ষা করতে হবে এবং সেক্ষেত্রে 35 টাকা 20 পয়সা এই জায়গাতে স্টকটি, সরি 34 টাকা 60 পয়সা, পরবর্তীতে যদি সে এই সাপোর্টটা ভেঙে ফেলে তাহলে স্টকটি 31 টাকা থেকে 32 টাকা 50 পয়সা অবস্থান করবে। তো টেক্সটাইল সেক্টর যেহেতু মুভমেন্ট হয়েছে, বাট স্টকটি যেহেতু একটা বড় প্রাইস অ্যাকশন করেছে, এখন একটু কারেকশন বা একটু স্লো থাকবে। হ্যাঁ, এইটা মূলত মাথায় থাকলে আপনার বেশি সমস্যা হওয়ার কথা না। আইএফআইসি আমরা আইএফআইসি নিয়ে একটু আপনাদের সাথে দেখি কি অবস্থা রয়েছে। আইএফআইসি এখানে ইনসাইডার ডাউন ট্রেন্ড করে রয়েছে। আইএফআইসি নিয়ে তো কথা বলেছিলাম, হ্যাঁ, তো কথাটা ছিল যে 6 টাকা থেকে 6 টাকা 50 পয়সা 80 পয়সা করে ক্লোজ করতে হবে। আমরা দেখি তো কি ধরনের সে গিয়েছিল 6 টাকা 80 পয়সা, মাশাআল্লাহ, এবং যা বলছিলাম সেটাই হয়ে গেছে কাকতালীয় ভাবে। এটা আসলে ডিপেন্ড করে আসলে আপনার অভিজ্ঞতা এবং আপনার কিসের ব্যাপার। আইএফআইসি আসলে দেখেন এদিনের যে স্পট রেটটা ছিল স্টকটি, তো স্পট রেটে স্বাভাবিকভাবে যেটা হয় সেটাই হয়েছে। এখন দেখা যাক মার্কেটে লেনদেনে ফিরে আসুক, সেই আশাটাতে সে কি করে। হ্যাঁ, এখন পর্যন্ত আমার কাছে মনে হয়েছে যে 6 টাকা 20 পয়সাতে 6 টাকা 10 পয়সা এই জায়গাতে এসে হয়তো সে একটা সাপোর্ট নেবে এবং এই সাপোর্ট থেকে সে আবারও মুভমেন্টে ফিরে যাবে। তো ব্যাংকিং সেক্টরের মুভমেন্টটা খুব জরুরি, তো মুভমেন্ট কম বেশি আছে। ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ইনভেস্টমেন্ট যেহেতু মোটামুটি আমার কথা হচ্ছে যে সে এই বাজারে 5 টাকা 40 পয়সা থেকে 6 টাকা 50 পয়সা বা 6 টাকা 80 পয়সা যে প্রফিটটা দিয়েছে, তো এই আনচেঞ্জ অবস্থায় শেষ করা এবং ভলিউমটা ধরে রাখা এটা ভালো এবং এই জায়গাটাতে খুব বেশি কারেকশন হওয়ার সম্ভাবনা কম। 6 টাকা 10 পয়সা এটা ধরে রাখেন, এই পর্যন্ত একটা কারেকশন থাকবে আইএফআইসির এবং পরবর্তীতে আবারও সে এইখান থেকে মুভমেন্টে আসবে এবং দেখা যাক 7 টাকার উপরে যদি ক্লোজ দিতে পারে তাহলে কিন্তু 1 টাকার একটা ব্যবসা আমরা পেয়ে যাবো এবং সেক্ষেত্রে 8 টাকায় কিন্তু আইএফআইসি চলে যাবে। এরপরে আমরা যে আপনাদের ওপেন আইটেম নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে আর কি ছিল, রহিমা ফুড সম্ভবত। আমরা একটু রহিমা ফুড নিয়ে কথা বলি, তারপরে আমরা মারাল অয়েল নিয়ে কথা বলবো। আমাদের অনেকগুলো স্টক রয়েছে, যে ইসলামী ব্যাংক রয়েছে, বিজিআইসি রয়েছে। আচ্ছা, রহিমা ফুডের ব্যাপারটা শেষ করি তাড়াতাড়ি। হ্যাঁ, রহিমা ফুডটা এখানে হল্টেড ছিল, আর এখানে আমি বলবো যে এখান থেকে প্রফিট টেক করতে হবে। হ্যাঁ, প্রফিট টেক করতে হবে এবং কারেকশন জোনটা তো অবশ্যই চিন্তা করতে হবে। আপাতত এন্ট্রি না নেওয়ার জন্য বলবো, 100% এন্ট্রি নেওয়াই যাবে না এখানে কারেকশন জোন আসার আগ পর্যন্ত, এবং এই কারেকশন জোনটা যদি সে না শেষ করে, শেষ তো অবশ্যই করতে হবে, কারেকশন অবশ্যই আসতে হবে তাকে। আমরা একটু তার লাইফ সার্কেল একটু অতীতে যাওয়ার চেষ্টা করছি, সের আগে অনেক গিয়েছে। দেখেন এইখানে তার প্রাইস অ্যাকশনগুলো 151-52 ছিল এবং এই জায়গাটাতে সে আরএসআইটাকে কিন্তু এইভাবে 122-23-এর যে প্রাইস অ্যাকশনটা দেখছেন, এই আরএসআইটাকে কিন্তু সে এইভাবে উঠতে দেয়নি, কিন্তু এই জায়গাটাতে যেটা হয়েছে রহিমা ফুডের আরএসআইটাকে অনেক বেশি বেড়ে গিয়েছে। হ্যাঁ, অনেক বেশি, খুব অল্প প্রাইস থেকে গিয়েছে। আমরা রহিমা ফুডকে এই জায়গাগুলো 22 তারিখ আমার মনে আছে 17, হ্যাঁ, এই জায়গাটাতে আমরা রহিমা ফুডকে আলোচনা করেছিলাম, একদম স্পষ্ট মনে আছে। সেখান থেকে দেখেন আছে সে কোথায় রয়েছে। সুতরাং এই জায়গাতে আপনাদের অবশ্যই বলবো যে রহিমা ফুড থেকে দূরে থাকতে হবে। রহিমা ফুড যাচ্ছে যাক, কারা বাইসেল করতে সেটা আমাদের দেখার দায়িত্ব না।
বাট আমরা সাধারণ বিনিয়োগকারী রহিমা ফুড এখন আর থাকবো না, আমরা প্রফিট টেক করবো, রহিমা ফুড আরও বাড়ুক, বাট আমরা এটাকে কারেকশন আসার আগ পর্যন্ত রহিমা ফুডে যাচ্ছে না। আর যদি খুব চতুর থাকেন, ব্যবসা বুঝতে পারেন খুব বেশি, তাহলে যাইতে পারেন, বাট আমার এই থাকবে যে এটা থেকে বিরত থাকা। ইসলামী ব্যাংক এখানে সাইডওয়েজ মুভমেন্ট রয়েছে, খুব চমৎকার সাপোর্ট, বিশাল এক সাপোর্টের মধ্যে রয়েছে ইসলামী ব্যাংক কিন্তু আমি আলোচনা করেছিলাম, হ্যাঁ, এবং আপনাদেরকে এটাও বলেছিলাম যে ইসলামী ব্যাংকের কিন্তু প্রাইস অ্যাকশন শুরু হয়ে যাবে। ইসলামী ব্যাংকের প্রাইস অ্যাকশন শুরু হলে কিন্তু অনেকেই বাই করবেন, এবং সেই বাইকে প্রাইস অ্যাকশন কিন্তু এই যে জায়গা থেকে বলছিলাম ওই একই দিনে বলছিলাম, এবং ইসলামী ব্যাংক বিশাল একটা মুভমেন্ট দিয়ে দিয়েছিল। এই মুভমেন্টে সে 33 টাকা থেকে কত 48 টাকা এই লেভেলে চলে গিয়েছিল, এবং ভালো প্রফিটিং হয়েছে। গত 2-3 দিন আনচেঞ্জ অবস্থাতে শেষ হয়েছে, ভলিউমটা এই দিন পাইনি, একেবারে কম ভলিউম পেয়েছে, বাট হিস্টোগ্রামের বার এমএসিডি মুভিং অ্যাভারেজ সব ধূসর হয়ে গিয়েছে। এই জায়গাটাতে আমি আপনাদেরকে বলবো যে স্টকটি কারেকশন জোন যেটি সেটি কিন্তু আরেকটু নিচে চলে আসবে, হ্যাঁ, আরেকটু নিচে চলে আসবে, সেক্ষেত্রে 42 টাকা 10 পয়সা থেকে 43 টাকা 10 পয়সা এই জায়গাটাতে এন্ট্রি নেবেন। এখানে যদি একটা দুইটা মুভমেন্ট দেখেন, সেটাতে কিন্তু ফাঁদে পা দেওয়া যাবে না ভাই, সেটা পা না দিয়ে অবশ্যই ধৈর্য ধরতে হবে, এবং যেটি বারবার বলছিলাম যে 41 টাকা থেকে 41 টাকাই বলবো, 41 টাকা থেকে 41 টাকা 50 পয়সা থেকে কিন্তু এই জায়গাটাতে সে আসার একটা বড় সম্ভাবনা তৈরি করেছে, এবং এই জায়গাটাতে সে কিন্তু আসবে। 41 টাকার আশেপাশে যদি পান তাহলে এটি নিলে ভালো হবে। আচ্ছা, আলোচনার মাঝে আরেকটু বলতে চাই, আপনারা আজকে আমাকে কি শুনতে পাচ্ছেন? আমার কথা কি, আমার শব্দ বা আমি যেটা বলছি আজকে কি সাউন্ডে কোনো সমস্যা হচ্ছে কিনা সেটিও আপনাদেরকে একটু ক্লিয়ার করতে হবে, কারণ আমি চেষ্টা করছি আপনাদের আমার কথা স্পষ্টভাবে বোঝানোর জন্য, যাতে আপনারা বুঝতে পারেন। বিজিআইসি যেটা বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ইন্স্যুরেন্স সেক্টরে একটা ভালো স্টক, গত বছরে 42 টাকা হাই ছিল, এই বছরে সেভাবে মুভমেন্টে যাইতে পারেনি, 36 টাকার মতো হাই করছে, লো করে ফেলেছিল 26 টাকা 10 পয়সা। থার্ড কোয়ার্টার ইপিএস, ফার্স্ট কোয়ার্টার ইপিএস, ক্যাশ অসাধারণ। 21শে মে ছিল রেকর্ড ডেট, সেই ডেটমেট সব কিছু পার করে আসছে, এখন কেন প্রাইস অ্যাকশন হচ্ছে না, এটাই হচ্ছে বিনিয়োগকারীদের প্রশ্ন। এই জায়গাটাতে স্টকটি কিন্তু সাপোর্টটা এখনো ধরে রেখেছে ভাই, এই সাপোর্টটা কিন্তু 30 টাকা 70 পয়সা, হ্যাঁ 30 টাকা 70 পয়সা পর্যন্ত নিশ্চিতভাবে স্টকটিতে ভালো একটা সাপোর্ট আপনারা পাবেন, এবং এই সাপোর্ট থেকে স্টকটি 34 টাকা এই গন্তব্য, ইভেন 35 টাকা 50 পয়সা এই গন্তব্যে আপনারা যদি এন্ট্রি নেন, এই যেটি বললাম 31 টাকা যেটি সে আজকে অবস্থান করছে, এই জায়গা থেকে যদি আপনারা এন্ট্রি হিসাবে নেন স্টকটি 30 টাকা 30 টাকা 70 পয়সা, ইভেন 28 টাকা 90 পয়সা এই জায়গাটাতে বলি, যদি এন্ট্রি জন হিসাবে নেন তাহলে কিন্তু প্রফিট পেয়ে যাবেন। স্টকটিতে এই মুহূর্তে বাই সিগন্যাল রয়েছে, প্রফিট পাবেন, সমস্যা হওয়ার কথা না, ইন্স্যুরেন্স সেক্টর আরও ভালো করবে, এটা আপনাদেরকে আমি আশ্বস্ত করতে পারি। মার্কেটের স্বাভাবিক যে গতিবিধি সব কিছু মিলিয়ে মার্কেট এখন খুব ভালো একটা অবস্থানে রয়েছে, তো সকলেই বুঝে শুনে বাই সেল করবেন, এন্ট্রি জোনটা খোঁজার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন কোথায় শেয়ার এন্ট্রি নিলে আপনার লস হওয়ার সম্ভাবনাটা কম থাকে, সেই বিষয়গুলো বুঝবেন। হাউজের কথা শুনে বাই করবেন না, হাউজের কথা শুনে এন্ট্রি নেবেন না। পাশাপাশি সুপরিচিত যারা অনেক দিন ধরে বাজারে রয়েছেন তারা কি কি ধরনের স্টক বাই করেন, এটা নতুনদের জন্য আর কি বলছি, তো এই ধরনের স্টকগুলো বুঝবেন, দেখবেন, তাদের বিষয় বুঝলে আপনারা অনেক সময় আপনাদের যে লস হয় সেটা থেকে অন্তত রক্ষা পাবেন। তো এই হচ্ছে মূলত আজকে আপনাদের অনুরোধের যে 10টি স্টক ছিল সেই স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসর আলোচনা। আশা করি আপনারা সকলেই আজকের আলোচনাটি ধৈর্য সহকারে শুনেছেন, এবং আপনাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো শেয়ার সম্পর্কে জিজ্ঞাসা থাকলে সেটা কমেন্ট সেকশনে লিখে জানাবেন, এবং আজকে আলোচনার সাউন্ডের কোনো সমস্যা হচ্ছে না সেটিও আমাকে নিশ্চিত করবেন। সকলেই ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।